আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজকে পাঠ শুরু করছি। আজকে অনার্স পার্ট 3-র কোর্স নাম্বার 231610, কোর্সের শিরোনাম পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস, লেকচার নাম্বার 7। লেকচারের শিরোনাম পারস্যের সাফাবী রাজবংশ। এই রাজবংশের শাসনকার্য পরিচালনা করেছিল 1502 থেকে 1736 সাল পর্যন্ত। এর মধ্যে শাহ ইসমাইল এবং শাহ তাহমাস সম্পর্কে আজকে আলোচনা করব। এই দুজন শাসকের শাসনকাল 1502 থেকে 1576। আজকের এই আলোচনায় উপস্থাপনা করছি আমি, ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। চলো আমরা আজকের এই পাঠ থেকে কি কি বিষয় সম্পর্কে জানতে পারব। আজকের এই পাঠটি পুরোপুরি আমরা যদি আলোচনায় আনি, তাহলে যে বিষয়গুলো জানতে পারবো তাহলে কিভাবে সাফি বংশ প্রতিষ্ঠা লাভ করেছিল, সাফাবী বংশের প্রতিষ্ঠাতা হিসাবে শাহ ইসমাইলের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবো, ইসমাইলের রাজ্য বিজয়গুলো সম্পর্কে জানতে পারবো, তিনি যে শিয়া ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা নিয়েছিলেন সে সম্পর্কে আমরা জানতে পারবো, তার কৃতিত্ব সম্পর্কে জানতে পারবো। শাহ তাহমাস ক্ষমতায় অধিষ্ঠিত হলেন শাহ ইসমাইলের পরে, সে শাহ তাহমাস কি কি কর্মকাণ্ড করেছিলেন সেই সম্পর্কে আমরা জানতে পারবো। মোগল সম্রাট হুমায়ুন কিভাবে ভারত থেকে উৎখাত হয়ে পারস্য আশ্রয় নিয়েছিলেন এবং তারা মোগল সম্রাট কিভাবে শাহ তাহমাসকে সহযোগিতা আবার দিল্লি সালতানাত, দিল্লি সম্রাট হিসাবে আবার ফিরে এসেছিলেন সে বিষয়ে আলোচনা জানতে পারবো। তুর্কি সুলতানদের সাথে বারবার পারস্যের সাফাবী রাজবংশের যুদ্ধ হয়েছে, সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের ফলাফল যেই হোক, মাঝে মাঝে তাদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই সন্ধিগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। সাফাবী রাজবংশের বৈদেশিক নীতিটা কেমন ছিল সে সম্পর্কে আমরা জানতে পারবো। এতগুলো বিষয় নিয়ে আমি পরবর্তী আলোচনায় যেতে চাই। প্রথমেই বরাবরের মতোই যেটা আমরা উপস্থাপন করে থাকি এই আলোচনার একটি ভূমিকা। পারসিকগণ সুদীর্ঘ 8 শতক আরব ও মঙ্গোল শাসনাধীনে থাকার পর 16 শতকের প্রথম দিকে স্থানীয় সাফাবী বংশের নেতৃত্বে আরব জাতীয় স্বাধীনতা অর্জনে সক্ষম হয়। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শাহ ইসমাইল। সাফাবীগণ ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ভুক্ত ছিলেন। তারা সপ্তম শিয়া ইমাম মুসা আল কাজিমের বংশধর বলে নিজেদেরকে পরিচয় দেয়। তৈমুরের রাজত্বকালে এই বংশের লোকেরা আজারবাইজানে অবস্থিত আরদাবিল নামক শহরে বসবাস করতেছিলেন। শেখ সাফি উদ্দিন ইসাক নামে এই বংশের একজন সুফি সাধক পুরুষ ছিলেন। তিনি সাফাবী বংশের প্রতিষ্ঠাতা শাহ ইসমাইলের প্রপিতামহ এবং তার নাম অনুসারেই এই বংশের নামকরণ করা হয়েছে সাফাবী। শেখ সাফি উদ্দিন 1252 থেকে 1334 তার ধর্মনিষ্ঠার জন্য বিশেষ সুনাম অর্জন করেন। এমনকি দুর্ধর্ষ তৈমুর পর্যন্ত তার আশীর্বাদ কামনার জন্য তার দরবারে মাঝে মাঝে উপস্থিত হতেন। বর্ণিত আছে যে তৈমুর তার
এই পরম শ্রদ্ধেয় পীর সাইফুদ্দিনের ইচ্ছা অনুসারে অঙ্গরার যুদ্ধবন্দী 7টি তুর্কি গোত্রকে মুক্তি দিয়েছিলেন। এই 7টি গোত্র হলো ওস্তাদুলু, বাহারুলু, শামলু, জলফুদায়ের, নিকালু, কাজার ও আফসার। এজন্য এশিয়া মাইনরে অবস্থিত দিয়ারবেকিরের এই 7টি গোত্রের লোকেরা সাফিউদ্দিনের নিকট তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে তার শিষ্যত্ব গ্রহণ করে। এই 7টি শিয়া গোত্র পরে শাহ ইসমাইলকে নতুন সাম্রাজ্য গড়ে তোলার ব্যাপারে বিশেষভাবে সাহায্য করেছিল। ইতিহাসে এরা সাধারণত কিজিলবাশ নামে পরিচিত। তুর্কি ভাষায় কিজিলবাশ শব্দের অর্থ লাল মস্তক, অর্থাৎ তারা মাথায় লাল কাপড় পাগড়ি হিসাবে তারা ব্যবহার করত। কিজিলবাশগণ এই পাগড়িটিকে 12টি ভাঁজ বিশিষ্ট লাল শিরস্থান পরিধান করত বলে এই নামে আখ্যায়িত করা হয়। তোমরা জানো যে শিয়াদের একটি অংশ সপ্তম ইমামে বিশ্বাস করে, আর একটি অংশ 12 জন ইমামে বিশ্বাস করে। এই দলটি এই 12টি ভাঁজ দেওয়ার কারণ হলো তারা এই 12 ইমামের প্রতীক হিসাবে প্রত্যেকটা ভাঁজকে তারা সম্মানিত বা সম্মান প্রদর্শন করত। শাহ ইসমাইলের পিতা শেখ হায়দার সর্বপ্রথম এই বংশের মধ্যে সামরিক তৎপরতার জন্য প্রসিদ্ধ লাভ করেন। তিনি আক কয়নুলু বংশের আমির উজুন হাসানের কন্যাকে বিবাহ করেন। হায়দারের স্ত্রী মার্থা গ্রিক মাতা ডেফিনার গর্ভজাত সন্তান ছিলেন এবং শাহ ইসমাইল ছিলেন তার তৃতীয় পুত্র। ফলে শাহ ইসমাইলের ধমনীতে পিতৃদিক হতে আরব ও মাতৃদিক হতে গ্রিক রক্তের সংমিশ্রণ ছিল। ইসমাইলের পিতা একজন বীর যোদ্ধা ও বিশেষ ধার্মিক লোক ছিলেন এবং দরবেশদের ন্যায় সহজ সরল জীবনযাপন করতেন। হায়দারের এই ধর্মনিষ্ঠার জন্য তার পূর্বপুরুষদের মতো তিনিও বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। 1466 সালে উজুন হাসান মৃত্যুবরণ করলে তার পুত্র ইয়াকুব পারস্যের শাসনকর্তা হলেন। তিনি শেখ হায়দারের এবং তার বংশের এই জনপ্রিয়তাকে ঈর্ষা ও ভীতির দৃষ্টিতে দেখতে শুরু করেন। ফলে শেখ হায়দারের মৃত্যুর পর তার 3 পুত্রকে পারস্যের প্রাচীন রাজধানী পার্সেপলিসে বন্দী করে রাখেন। 1779 সালে ইয়াকুব মৃত্যুবরণ করলে শেখ হায়দারের পুত্রগণ কারাগার হতে মুক্তি লাভ করতে সমর্থ হন। কিন্তু কিছুদিন পরেই প্রথম 2 ভ্রাতা মৃত্যুবরণ করলে কনিষ্ঠ ভ্রাতা শাহ ইসমাইল সাফাবি বংশের নেতৃত্ব গ্রহণ করেন। তোমাদের সুবিধার্থে বা আমার সীমাবদ্ধতার কারণে এই শাহ ইসমাইল এবং শাহ তাহমাস সম্পর্কে একই সঙ্গে আলোচনা করতাম। যদি শ্রেণী ক্লাসে হতো তাহলে অবশ্যই এই দুটি শাসক, বিখ্যাত শাসককে আলাদা আলাদা ভাবে আলোচনার সুযোগ পেতাম। কিন্তু আমার এই কোর্সটিকে 10টি লেকচারে শেষ করতে হবে বিধায় এই দুটি শাসককে আমি এক জায়গায় নিয়ে এসেছি। প্রথমে আমি শাহ ইসমাইল সম্পর্কে আলোচনা করব। শাহ ইসমাইল, তার শাসনকাল 1502 থেকে 1524। সিংহাসনের পূর্বে এই পারস্যের অবস্থা বা রাজনৈতিক অবস্থা কিরকম ছিল, কোন অবস্থা প্রেক্ষিতে শাহ ইসমাইল একটি নতুন সাম্রাজ্য বা রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছে সেই দিক থেকে আলোচনা করার চেষ্টা করছি। শাহ ইসমাইল 1487 সালে পারস্যের আক কয়নুলু বংশের রাজধানী দিয়ারবেকিরে জন্মগ্রহণ করেন। পিতার নাম শেখ হায়দার আলী এবং মাতার নাম আলতামাস মার্থা। আলতামাস মার্থা গ্রিক মাতা ডেফিনের গর্ভজাত সন্তান ছিলেন। 1499 সালে যখন পিতৃ আসনে বসেন তখন ইসমাইলের বয়স হয়েছিল মাত্র 14 বছর। বয়সে কিশোর হলেও তিনি অসীম সাহসী ও সাংগঠনিক ক্ষমতার অধিকারী ছিলেন। এ সময় জিলানে সাফাবি বংশের পক্ষে জোর প্রচারণা চলতে থাকে এবং একটা সাফাবি বংশের প্রধান কর্মকেন্দ্রে পরিণত হয়। এই জিলান সাফাবি বংশের প্রধান মানে তাদের রাজনৈতিক ঘাঁটি হিসাবে বিবেচিত হয়। এখান থেকে মাত্র 7 জন বিশ্বাসী সুফি অনুচর নিয়ে ইসমাইল আরদাবিল অভিমুখে যাত্রা করেন। যাত্রাপথে সিরিয়া ও এশিয়া মাইনরের
বহু সংখ্যক সাহসী ও বিশ্বস্ত অনুসারী তার সাথে যোগদান করে। অনুসারীদের নিয়ে তিনি আরদাবিলে উপস্থিত হলে সেখানকার গভর্নর তাকে আরদাবিল ত্যাগ করার নির্দেশ বা আদেশ প্রদান করেন। অগত্যা তিনি আরদাবিল হতে কাস্পিয়ান সাগরের তীরে আজারবাইজানে গমন করেন এবং সেখান হতে তিনি পুনরায় আরদাবিলে ফিরে আসেন। এই সময় কিজিলবাসের 7টি গোত্র ইসমাইলের দলে যোগদান করায় তার শক্তি বহুগুণে বেড়ে যায়। এদের সাহায্যে তিনি একটি সেনাবাহিনী গঠন করে রাজ্য জয়ের দিকে মনোনিবেশ করেন। ইসমাইল রাজ্য জয়ে বের হয়ে প্রথমে বাকু ও সামাখা জয় করেন। ফলে শিরওয়ান রাজ্যের অধীনতা অস্বীকার করে তিনি আরদাবিলে একটি স্বতন্ত্র শাসন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হন। ইতিপূর্বে ইসমাইলের পিতা শেখ হায়দার শিরওয়ানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছিলেন। শিরওয়ানের রাজা ফারুক শিয়ারকে পরাজিত ও হত্যা করে ইসমাইল পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করেন। আরদাবিলে নিজের ক্ষমতা ও কর্তৃত্ব সুদৃঢ় করার পর ইসমাইল শেতমেশ অর্থাৎ আক কয়নুলু বংশের আলওয়ানদের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। সুরুরের যুদ্ধে আলওয়ান পরাজিত হলে সমগ্র আজারবাইজান ইসমাইলের করতলগত হয়। ইসমাইল তাবরিজ অধিকার করার পর সেখানে তিনি তার রাজধানী স্থাপন করেন। পরের বছর শেতমেশ বংশের শেষ নরপতি মুরাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাকে পরাজিত ও হত্যা করেন। এর ফলে ইরাক, কাজারুন, কিরমান ও ইয়াজত ইসমাইলের নিয়ন্ত্রণে চলে আসে। 1502 সালে ইসমাইল নিজেকে শাহ হিসাবে ঘোষণা করে পারস্যের সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ করেই তিনি শিয়া ধর্মীয় মতবাদ রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দান করেন। তার প্রতিষ্ঠিত শিয়া মতবাদ আজও আধুনিক ইরানের রাষ্ট্রধর্ম মর্যাদায় প্রতিষ্ঠিত এবং মুসলিম বিশ্বের মধ্যে ইরানই একমাত্র শিয়া মুসলিম রাষ্ট্র পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আসি এবার তার শাসন আমলে কি কি কর্মকাণ্ড। তার শাসন আমলে কর্মকাণ্ড সব একজন যোগ্য শাসকের যে কর্মকাণ্ড: সাম্রাজ্য বিস্তার, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থাপন, চরিত্র এবং কৃতিত্ব। এই একটি পটচিত্র গুগল থেকে পেয়েছি, এটা হলো শাহ ইসমাইলের ফটোগ্রাফ। এবার যাই শাহ ইসমাইলের রাজ্য বিস্তার, তিনি কোন কোন অঞ্চলগুলোকে নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তিনি প্রথমে সিংহাসনে অধিষ্ঠিত হয়েই পশ্চিম অঞ্চলে রাজ্য বিস্তার করেছিলেন, অর্থাৎ পারস্য অঞ্চলটি ছিল হলো তুর্কি সাম্রাজ্যের পূর্ব দিকে। তোমরা জানো তুর্কি ওসমানীয় সাম্রাজ্যের পূর্ব দিকে, তাহলে পশ্চিম দিকে তিনি সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করছেন। শাহ ইসমাইল 1204 সালে ইস্পাহান দখল করেন। অতঃপর 1206 থেকে 10 সাল পর্যন্ত তিনি পারস্যের পশ্চিমাঞ্চলে রাজ্য বিস্তারে উদ্যোগী হন। কিছুদিনের মধ্যেই তিনি হামাদান দখল করে ইমামজাদা আলী মাজার জিয়ারত করেন। ইমামজাদা বুঝতে পেরেছো? ইনি হলেন হজরত আলী। হজরত আলীর যে মাজার আছে, কবর আছে, সেই কবরে তারা মাজার তৈরি করে সেখানে জিয়ারত করেন। এ সময় ইসমাইলকে ইয়াজদের কুর্দি দলপতিদের বিদ্রোহীদের সম্মুখীন হতে হয়। শাহ ইসমাইল এই বিদ্রোহ দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তার হাতে বিদ্রোহীদের নেতা শের শারিম পরাজিত ও নিহত হন। এই সাফল্যের পর তিনি শেতমেশ বংশের সুলতান মুরাদ ও শিয়া মতবাদ গ্রহণে অনিচ্ছুক আলাউদ্দৌলা এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তাদেরকে কয়েকটি যুদ্ধে পরাজিত করে শাহ ইসমাইল একে একে দিয়ারবেকির, বেতলিস ও আখলাক অধিকার করেন। কিছুদিনের মধ্যেই তিনি বাগদাদ ও মসুল নিজ সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এ সময় শাহ ইসমাইল একটি জটিল সমস্যার সম্মুখীন হন, তা হল শিয়া সম্প্রদায়ের একদল চরমপন্থী লোক হজরত আলীকে আল্লাহর সাথে বা আল্লাহ বলে প্রচার করতে থাকে। কাজেই
তাকে এই চরমপন্থী দলকে কঠোর হস্তে দমন করতে হয়েছিল। শাহ ইসমাইল এবার ফার্সের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং ফার্স বিজয়ের পর তারাবজিদ পর্যন্ত তিনি অগ্রসর হন। তিনি এখানকার সুন্নি কাজী মাহাদি কাশিকে হত্যা করে তদস্থলে একজন শিয়া কাজীকে নিযুক্ত করেন। এভাবে বিজয়ের পর বিজয় দ্বারা শাহ ইসমাইল কয়েক বছরের মধ্যে প্রায় সমগ্র পারস্য স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সাইবানি খানের বিরুদ্ধে তার অভিযান। পারস্যে স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করে শাহ ইসমাইল বিদেশি শত্রুদের দিকে নজর দেন। তিনি প্রথমে তৈমুর বংশের শেষ নরপতি সুলতান হোসেনকে তার বশ্যতা স্বীকার ও শিয়া মত গ্রহণে বাধ্য করেন। এরপর তিনি স্বীয় শত্রু সাইবানি খানের দিকে মনোনিবেশ করেন। নানা কারণে তার সাথে সাইবানি খানের সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। চেঙ্গিস বংশীয় সাইবানি খান ছিলেন উজবেক শক্তির প্রতিষ্ঠাতা। 1510 সালে সাইবানি খান বিশেষ প্রতিপত্তিশালী হয়ে ওঠেন এবং নিজ ক্ষমতা বলে সমরকন্দ, বোখারা ও তাশখান্দে স্বীয় প্রভুত্ব স্থাপন করতে সক্ষম হন। সাইবানি খান মঙ্গল বংশের প্রতিষ্ঠাতা বাবরকে বিতাড়িত করে ফারগানা অধিকার করেন এবং খানজাদা বেগম নামে বাবরের এক ভগ্নীকে বন্দী করেন। এরপর তিনি তৈমুর বংশের শেষ শাসক সুলতান হোসাইন মির্জার বিরুদ্ধে অভিযান চালিয়ে হিরাত দখল করে নেন। এই সাফল্যের পর তিনি পারস্যের খোরাসানের উপর আক্রমণ চালান। শাহ ইসমাইল বিনা প্ররোচনায় তার বিরুদ্ধে এইরূপ আক্রমণাত্মক নীতি প্রত্যাহার করতে অনুরোধ জানান, কিন্তু সাইবানি খান শাহের এই অনুরোধ কর্ণপাত করলেন না। ফলে শাহ ইসমাইল বাধ্য হয়ে 17,000 সৈন্য নিয়ে সাইবানি খানের বিরুদ্ধে অগ্রসর হন। সাইবানি খানও 28,000 উজবেক সৈন্য নিয়ে ইসমাইলের মোকাবিলা করার জন্য অগ্রসর হন এবং 1210 সালে মারভের নিকট উভয়ের মধ্যে সংগঠিত সংঘর্ষে সাইবানি খান পরাজিত ও নিহত হন। যুদ্ধে জয়লাভ করে ইসমাইল বিনা প্রতিরোধে হিরাত ও বলখ দখল করেন এবং বাবরের ভগ্নীকে উদ্ধার করে সসম্মানে বাবরের নিকট প্রেরণ করেন। তুরস্কের সাথে তার সম্পর্ক। শাহ ইসমাইলের উপর্যুপরি সাফল্যে ওসমানীয় সুলতান দ্বিতীয় বায়েজিদ ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়েন। কারণ তলোয়ারের সাফল্যের সঙ্গে সঙ্গে শাহ ইসমাইল শিয়া ধর্মীয় মতাদর্শ প্রচারের অধিকতর সাফল্যের পরিচয় প্রদান করতে থাকেন। ফলে তুর্কি সুলতান এশিয়া মাইনরে সুন্নি মতাবলম্বী প্রজাদের মধ্যে এই শিয়া মতবাদ বিশেষ জনপ্রিয় হতে থাকে। এছাড়া এই মতবাদ তার জেনিসারি বাহিনীকে প্রভাব বিস্তার করতে পারে বিধায় এশিয়া মাইনরে শিয়া মতবাদ প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করে। সুলতান বায়েজিদের এরূপ কার্যকলাপে শাহ ইসমাইল অসন্তোষ প্রকাশ করেন এবং উভয়ের মধ্যে তিক্ততা চরম আকার ধারণ করতে থাকে। এ সময় টেক্কি ও কারমানে শিয়া বিদ্রোহ দেখা যায় এবং বিদ্রোহীরা শাহকুলির নেতৃত্বে কোনিয়া ও কুতিয়া দখল করে রুশার দিকে অগ্রসর হতে থাকে। এই পরিস্থিতিতে বায়েজিদ তার প্রধান উজির আলী পাশার নেতৃত্বে সাফাবিদের বিরুদ্ধে একটি বিরাট তুর্কি বাহিনী প্রেরণ করেন। 1511 সালে সিভাসের অদূরে 1901 খণ্ডযুদ্ধে শিয়া বিদ্রোহীগণ পরাজিত ও নেতা শাহকুলি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। দ্বিতীয় বায়েজিদ তার শাসনামল পেরিয়ে যখন মৃত্যুবরণ করলেন, সেটা বলছে দ্বিতীয় বায়েজিদ মৃত্যুবরণ করলে তৃতীয় পুত্র সেলিম ক্ষমতায় আরোহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির শাসক। তিনি তুর্কি সাম্রাজ্যের এশিয়া মাইনর হতে শিয়াদের নির্মূল করে ভবিষ্যতে ওসমানীয় সাম্রাজ্যকে বিপদ মুক্ত করার জন্য এক
নির্মম পরিকল্পনা গ্রহণ করেন। তার নির্দেশে এশিয়া মাইনরে অবস্থিত শিয়া মতাবলম্বী ৭০,০০০ লোকের মধ্যে প্রায় ৪০,০০০ লোককে হত্যা করেন এবং বাকি লোকদের বন্দী করে কারাগারে প্রেরণ করেন। এরূপ ব্যবস্থায় শাহ ইসমাইল ও সুলতান সেলিমের মধ্যকার সম্পর্কের অবনতি ও যুদ্ধ অবসম্ভাবী হিসেবে দেখা দেয়। অবশেষে ১৫১৪ সালে তাবরিজের নিকটবর্তী কালদিয়ান প্রান্তরে এক যুদ্ধ সংঘটিত হলো। শাহ ইসমাইলের সেনাবাহিনী তুর্কি বাহিনীর বিরুদ্ধে বিপুল বিক্রমে যুদ্ধ করেও দুর্ধর্ষ ও ক্ষিপ্র গতি সম্পন্ন পারসিক অশ্বারোহী বাহিনী তুর্কি সুলতান সেলিমের সাঁজোয়া বাহিনীর কামানের গোলার মুখে বেশিক্ষণ টিকতে পারল না। ২৫,০০০ পারসিক সৈন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায় এবং শাহ ইসমাইল যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে প্রাণ রক্ষা করেন। সেলিম বিজয়ী বেশে তাবরিজে প্রবেশ করলেও ৮ দিন পরেই স্বদেশ অভিমুখে যাত্রা করতে বাধ্য হয়েছিলেন। আভ্যন্তরীণ কি ঘটনা ঘটেছিল সেটা বিস্তারিত জানার জন্য আরো অনেক বই পড়তে হবে। তবে তিনি খুব উল্লাসের সঙ্গে তাবরিজে অবস্থান করতেছিলেন, এটা বোঝাই যায় যে তাবরিজের জনগণ সুলতান সেলিমকে ভালোভাবে গ্রহণ করে নাই। তিনি প্রতি বিপ্লবের আশঙ্কায় বোধহয় তিনি এই তাবরিজ ত্যাগ করে নিজ দেশে ফিরে গিয়েছিলেন বিজয়ী বেশে। যদি এখানে পরাজিত হতেন তাহলে তাকে পরাজিত হয়ে ফিরতে হতো। এই আশঙ্কা থেকেই হয়তো বোধহয় সেলিম স্বদেশে ফিরে যান। শাহ ইসমাইল এই যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণের দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, কিন্তু এভাবে সুলতান সেলিমের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা যাবে না বিধায় তিনি সেলিমের বিরুদ্ধে ইউরোপীয় শক্তির সহায়তা লাভের চেষ্টা করেন। হাঙ্গেরির রাজা পঞ্চম চার্লস ১৫১৭ সালে তার নিকট তুর্কি বিরোধী একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষামূলক চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু পারস্যের সাথে দূরত্ব ও অন্যান্য কারণে অবশেষে এই প্রচেষ্টা কার্যকরী হয়নি। ১৫১৯ সালে হঠাৎ করে সুলতান সেলিম মৃত্যুবরণ করলে তুর্কিরা আক্রমণের হাত হতে বিপদমুক্ত বলে মনে করেন এই শাহ ইসমাইল। এরপরই তিনি তুর্কিদের নিকট থেকে জর্জিয়া পুনর্দখল করতে সক্ষম হন। যেহেতু সেলিম কঠোর প্রকৃতির ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তুর্কি সুলতান, নতুন সুলতান এসেছেন, তোমরা জানো সুলতান সুলেমান। তার গোসায় উঠতে উঠতেই সেলিম শাহ ইসমাইল তার পদক্ষেপ শুরু করেন এবং তিনি জর্জিয়া পুনর্দখল করতে সক্ষম হন। এটাই ছিল শাহ ইসমাইলের শেষ রাজ্য জয়। আর্দাবিলে পিতার সমাধি দর্শনার্থে গমন করলে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ১৫২৪ সালে মৃত্যুবরণ করেন। ছোট্ট করে তার একটি কৃতিত্ব এখানে আলোচনা করেছি। শাহ ইসমাইল একজন সুফি প্রকৃতির লোক ছিলেন। তিনি ধর্মীয় দর্শন বিষয়ে আলোচনা করতে পছন্দ করতেন। তিনি কেবল পারস্যে সাফাবি বংশের প্রতিষ্ঠাতাই ছিলেন না, শিয়া ধর্মীয় মতাদর্শকে পারস্যের জাতীয় ধর্মের মর্যাদা প্রদানকারী হিসেবেও পারস্যিকদের নিকট তার আসন চির অম্লান হয়ে রয়েছে। এ কারণে তিনি প্রজাদের নিকট শাহ শিয়ান অর্থাৎ শিয়াদের সম্রাট হিসাবেও পরিচিত ছিলেন। শাহ ইসমাইল একান্তই শূন্য অবস্থা হতে জীবন শুরু করেন, কিন্তু তার মৃত্যুকালে পারস্যের সাফাবি বংশের আধিপত্য সুদূর অক্সাস নদী হতে পারস্য উপসাগর এবং আফগানিস্তান হতে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তার লাভ করেছিল। শাহ ইসমাইলের ন্যায় সাফল্য অর্জনকারী নরপতির সংখ্যা মধ্য এশিয়ার ইতিহাসে খুব একটা বেশি দেখা যায় না। তাহলে শাহ ইসমাইল একটি সাধারণ অবস্থা থেকে পারস্যে একটি সাফাবি রাজবংশ প্রতিষ্ঠার যে কৃতিত্ব, অবশ্যই আমরা শাহ ইসমাইলকে দিতে পারি। ইতিহাস সেই জন্য শাহ ইসমাইলকে সাফাবি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণ করে থাকে। শাহ ইসমাইল যখন মৃত্যুবরণ করেন তখন তার পুত্র শাহ ইসমাইল শাহ তাহমাস মির্জা ১২২৪ সালে মাত্র ১০ বছর বয়সে পারস্য সিংহাসনে অধিষ্ঠিত হন। অর্থাৎ শাহ ইসমাইলের মৃত্যু পরে শাহ তাহমাস মাত্র ১০ বছর বয়সে পারস্য সিংহাসনে অধিষ্ঠিত হন। ১০ বছর বয়সের যুবক বা বালক কি পরিমাণ পরিণত এবং দক্ষ, সেই জিনিসগুলো
এখানে তোমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারবে। যেহেতু বয়সে কম, এই সুযোগে কিজিলবাস সম্প্রদায়, যে কিজিলবাস সম্প্রদায় বা গোত্রের সহায়তায় শাহ ইসমাইল সাফাভি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, সেই কিজিলবাস সম্প্রদায় শাহ তাহমাসপের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করেন। ফলে শাহ তাহমাস এই কিজিলবাস সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের হাতের ক্রীড়ানকে পরিণত হয়ে পড়েন। কিশোর বালক শাহ তাহমাসপের উপর প্রাধান্য বজায় রাখার জন্য এই কিজিলবাসদের মধ্যে শামলু ও তকুলু গোত্রের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং এর ফলে রাজ্যের শান্তি ও শৃঙ্খলা বিশেষভাবে বিঘ্নিত হয়ে পড়ে। কিন্তু বয়সে নবীন হলেও এই অবস্থার মধ্যে হতে নিজেকে মুক্ত করার জন্য শাহ তাহমাস বিশেষ চারিত্রিক দৃঢ়তার পরিচয় প্রদান করেন। তিনি হঠাৎ করে তকুলু গোত্রকে আক্রমণ করে তাদের পরাজিত ও বিতাড়িত করতে সক্ষম হন। এভাবে শাহ তার নিজের যোগ্যতা বলে এই অশুভ শক্তির প্রভাব হতে মুক্ত হতে সক্ষম হন। শাহ তাহমাসপের এই চারিত্রিক দৃঢ়তার পরিচয় পেয়ে শামলু গোত্র পূর্বের ন্যায় শাহের উপর তাদের প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকে। অর্থাৎ তিনি শামলু গোত্র বুঝতে পারলো যে বালক হলেও তিনি যে দৃঢ়তার পরিচয় দিয়ে কতলু গোত্রের উপর আক্রমণ করে তাদেরকে পরাস্ত করেছেন, এর সঙ্গে আর প্রভাব বিস্তার করার আর সুযোগ নেই। অতএব আমরা আমাদের মতোই থাকি। শাহ তাহমাস সিংহাসনে উপবেশন করার মাত্র 2 বছর পর তিনি খাওয়ারিজমের উজবেকদের দ্বারা আক্রান্ত হন। ফলে বাধ্য হয়ে তিনি উজবেকদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। 1527 সালে মাসাদের নিকটবর্তী স্থানে উজবেকদের পরাজিত করে খোরাসান হতে বিতাড়িত করেন। খোরাসান হতে বিতাড়িত হবার কিছুদিনের মধ্যেই উজবেকগণ ওবায়দ খানের নেতৃত্বে হিরাত অবরোধ করেন। দীর্ঘ 18 মাস অবরুদ্ধ থাকার ফলে হিরাতবাসীর দুরবস্থা চরমে পৌঁছে। তাদের মধ্যে তীব্র খাদ্যাভাব ও জলকষ্ট দেখা দেয়। এমনকি খাদ্যাভাবে মানুষ কুকুর ও বিড়ালের মাংস পর্যন্ত খাদ্য হিসেবে ভক্ষণ করতে বাধ্য হয়। এ সময় শাহ তাহমাস রাজ্যের পশ্চিম দিকে সীমান্ত বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন। হিরাতবাসী দুরবস্থার কথা শুনে তিনি সসৈন্যে হিরাত অভিমুখে অগ্রসর হন। শাহের আগমনে উজবেকগণ অবরোধ প্রত্যাহার করে পশ্চাৎপদসরণ করতে বাধ্য হন। তবে উজবেকদের আক্রমণ একেবারে বন্ধ করা সম্ভব হয়নি। সুযোগ পেলেই তারা পারস্য আক্রমণ করতে দ্বিধা করত না। এই অবস্থায় উজবেকদের আক্রমণ হতে খোরাসান রক্ষা করার জন্য তাহমাস বাদা খান কাজারকে কান্দাহারের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। শাহ তাহমাসের রাজত্বকালে বাগদাদে এক প্রচন্ড বিদ্রোহ দেখা দেয়। কুর্দিস্তানের মসুলু গোত্রপতি জুলফিকারের নেতৃত্বে এই বিদ্রোহ পরিচালিত হয়। এই বিদ্রোহে কালহুর গোত্রের কুর্দিগণও তাকে সমর্থন করে। এছাড়া তিনি তুর্কি সুলতানের আনুগত্য স্বীকার করে নিজের শক্তি বৃদ্ধি করেন। বাগদাদের এই বিদ্রোহ দমন করার জন্য তাহমাস সসৈন্য অগ্রসর হন এবং এক সংঘর্ষে বিদ্রোহী নেতা জুলফিকার তার নিকট পরাজিত ও নিহত হয়। তার এর ফলে শাহ এক শক্তিশালী শত্রুর হাত হতে রক্ষা পান। শাহ তাহমাসের রাজত্বের মধ্যভাগে তার ভাতা ইকলাস মির্জা বিদ্রোহী হন এবং তুর্কিগণ ইকলাসের পক্ষ সমর্থন করলে শাহ এর পক্ষে এটা বিশেষ উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়ায়। তুর্কি বাহিনীর সাহায্য লাভ করে বিদ্রোহী নেতা ইকলাস আজারবাইজান ও ইস্পাহান অধিকার করেন। কিন্তু এই বিজয় হতে তিনি তেমন উপকৃত হতে পারলেন না, কারণ তিনি অচিরেই তার সাহায্যকারী শক্তি তুর্কিদের সাথে কলহে লিপ্ত হয়ে পড়েন। ফলে তিনি তুর্কিদের সাহায্য ও সমর্থন হতে বঞ্চিত হয়ে দুর্বল হয়ে পড়েন এবং তাহমাসপের নিকট তিনি অতি সহজেই পরাজিত ও পরে নিহত হন। তাহমাসপের অপর এক ভ্রাতা শাম মির্জাও তার বিরুদ্ধে কান্দাহারে
বিদ্রোহ ঘোষণা করেন। শাহের আগমনে শাহ মির্জা পলায়ন করতে বাধ্য হন এবং নবনিযুক্ত প্রাদেশিক শাসনকর্তা কাজার খানের অধীনে কান্দাহারের শান্তি প্রতিষ্ঠিত হয়। শাহ তাহমাস্পের রাজত্বকালে ভারতের মুঘল সম্রাট হুমায়ুন তার প্রতিদ্বন্দ্বী শের শাহ কর্তৃক পরাজিত ও বিতাড়িত হয়ে বিভিন্ন তার ভাইদের কাছে আশ্রয় লাভে ব্যর্থ হয়ে অবশেষে তিনি পারস্যের সাফাবি রাজদরবারে আশ্রয় গ্রহণ করেন। তোমরা অনার্স পার্ট 2 এ জেনে এসেছো। মুঘল সাম্রাজ্যে পড়ানো হয়েছিল, সেখানে তোমরা জেনে এসেছো। ইতোপূর্বে শাহ ইসমাইল আলোচনার উপরে আমি আলোচনা করেছি উপরের দিকে শাহ ইসমাইলের শাসন আমলে সে কথা বলা হচ্ছে শাহ ইসমাইল উজবেক নেতা সাইবানের নিকট হতে বাবরের ভগ্নিকে উদ্ধার করে দিয়েছিলেন। ফলে পারস্যের সাফাবি বংশের সাথে মোগলদের যে একটি সুসম্পর্ক রয়েছে তা বোঝা যায়। শাহ তাহমাস হুমায়ুনকে বিশেষ সম্মান ও আতিথেয়তা প্রদর্শন করেন। এখানে হুমায়ুন তা প্রায় 13 বছর অবস্থান করেন। পারস্যে অবস্থানকালে হুমায়ুনও সাফাবিদের সংস্কৃতি ও শিল্প চর্চা দেখে মুগ্ধ হন এবং দেশে প্রত্যাবর্তনকালে বেশ কিছু পারস্যিক চিত্রশিল্পীকে সাথে করে নিয়ে আসেন। তার প্রচেষ্টায় ভারতে মোগল চিত্রশিল্পের বিশেষ উন্নতি হয় এবং ভারতীয় চিত্রশিল্পে পারস্যিক প্রভাব প্রতিফলিত হয়। পারস্যে অবস্থানকালে তার আশ্রয়দাতা তাহমাস্পের নিকট হতে সকল প্রকার সৌজন্যমূলক ব্যবহার পেলেও শেষের দিকে তথায় অবস্থান করা বা করতে তিনি বিশেষভাবে বিব্রত বোধ করেন। কারণ এই সময় তাহমাস হুমায়ুনকে শিয়া ধর্মীয় মতবাদ গ্রহণের জন্য পীড়াপিড়ি করতে থাকেন। কিন্তু একজন নিষ্ঠাবান সুন্নি মুসলমান হিসাবে হুমায়ুনের পক্ষে তা গ্রহণ করা কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। ফলে তিনি যত শীঘ্রই সম্ভব ভারতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলেন। তবে শাহ তাহমাসপের সাহায্য ও সহযোগিতার ফলেই তিনি যে ভারতে মোগল সাম্রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রথম দিকে সাফাবি শাসক তাহমাসপের সাথে হুমায়ুনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যখন ধর্মীয় বিষয়ে আসলো তখন চাপাচাপি করতেছিল, তখন হুমায়ুন চিন্তা করলো না, এখানে থাকা বেশি দিন নিরাপদ নয়। তাই তিনি ভারতে আসার জন্য অস্থির হয়ে ওঠেন। শেষ পর্যন্ত এই সাফাবির শাসকদের সহযোগিতায় মোগল সম্রাট হুমায়ুন তার ভারতের সাম্রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। পারস্যের সাফাবি অধিপতি তাহমাস্পের দীর্ঘ রাজত্বকালে অন্যতম শ্রেষ্ঠ ঘটনার মধ্যে তুর্কি সুলতান সুলাইমান কর্তৃক পারস্য আক্রমণ এক বিশেষ উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত। আজারবাইজানের জনৈক প্রাক্তন আমির ও কয়েকজন বিদ্রোহী গোত্রপতিদের আমন্ত্রণ ক্রমে সুলাইমান 1534 সালে পারস্য আক্রমণ করেন। তিনি মেসোপটেমিয়া ও তাবরিজ অধিকার করে সুলতানিয়ায় প্রবেশ করেন। অতঃপর তিনি বাগদাদ অবরোধ করেন এবং বিনা প্রতিরোধেই বাগদাদ তার নিকট আত্মসমর্পণ করেন। এর 4 বছর পর সুলাইমান পুনরায় পারস্য আক্রমণ করেন এবং কুর্দিস্তান সহ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বিধৌত বিরাট অঞ্চল তছনছ করে দেন। এছাড়া সাফাবি রাজ্যের রাজধানী তাবরিজ ও অপর একটি গুরুত্বপূর্ণ দুর্গ ভ্যানু তার হস্তগত হয়। তুর্কি সুলতানের পারস্য অভিযানকালে সাফাবি শাহ তার সাথে সাক্ষাৎ সমর এড়িয়ে প্রধানত আত্মরক্ষামূলক নীতি অবলম্বন করেন। কিন্তু সুলাইমান বিশেষ কারণে হঠাৎ এই সময় কনস্টান্টিনোপলে ফিরে যেতে বাধ্য হলে শাহ তাহমাস তুর্কিদের বিরুদ্ধে তার সামরিক তৎপরতা শুরু করেন। তিনি তুর্কিদের নিকট থেকে জর্জিয়া পুনরুদ্ধার করেন এবং আর্মেনিয়া পর্যন্ত অগ্রসর হন। এরূপ অবস্থায় 1554 সালে তুর্কি সুলতান সুলাইমানের সাথে সাফাবি শাহ তাহমাসপের এক সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সন্ধি চুক্তি অনুযায়ী একমাত্র দিয়ারবেকির ও কুর্দিস্তান ব্যতীত অপরাপর পারস্য রাজ্যাঞ্চল সাফাবিদের হস্তগত হয়। এ সময় তুর্কি সুলতান সুলাইমানের পুত্র বায়েজিদ বিদ্রোহ করে পারস্যের সাফাবি রাজদরবারে আশ্রয় গ্রহণ করলে উভয় শাসকের মধ্যে আবার তিক্ততা
সৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। কিন্তু বায়েজীদের অশোভনীয় ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ বা ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাহামাস তাকে তুর্কি সুলতানের হাতে সমর্পণ করেন। বিনিময়ে তিনি সুলতানের নিকট হতে 4 লক্ষ স্বর্ণ মুদ্রা লাভ করেন। উভয়ের মধ্যে এই চুক্তির ফলে তুর্কি মুসলমানগণ মক্কা ও মদিনায় হজরত উপলক্ষে আগমনের অধিকার অর্জন করে। এভাবে সাফাবিদের সাথে তুর্কিদের সংঘর্ষের প্রথম পর্যায়ের পরিসমাপ্তি ঘটে। তুর্কিদের সাথে শান্তি প্রতিষ্ঠিত হবার পর একমাত্র পূর্ব সীমান্তে মাঝে মাঝে উজবেক আক্রমণ ব্যতীত শাহের রাজত্বকাল প্রায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ ছিল। তবে 1571 সালে পারস্যে ভয়াবহ দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়। এই দুর্ভিক্ষের তীব্রতা এক পর্যায়ে এতই বৃদ্ধি পায় যে অবশেষে মানুষের মাংস ভক্ষণ করতে বাধ্য হয়। একমাত্র আর্দাবিলেই 30,000 লোক এই দুর্ভিক্ষ ও মহামারীতে প্রাণ হারায়। শাহ তাহামাস 1576 সালে বিষ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে মৃত্যুবরণ করেন। শাহ তাহামাস দীর্ঘ 52 বছর পারস্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এ সময় তিনি বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য দূত বিনিময় করেন। 1562 সালে ইংরেজ রাজদূত অ্যান্থনি জেনকিসন পারস্যের দরবারে আগমন করেন। 1571 সালে ভেনিসের রাজদূত ভিনসিন্টির ডি আলসান্দ্রি পারস্যের রাজধানী কাজভিনে এসেছিলেন। তারা পারস্যের রাজদরবারের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের বর্ণনা হতে তাহামাসপের রাজত্বকালের বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। শাহ তাহামাস একজন রুচি সম্পন্ন ও বিদ্বান ব্যক্তি ছিলেন। তিনি তার আত্মজীবনী রচনা করে গেছেন এবং একজন ভালো চিত্রশিল্পী ও সুন্দর হস্তলিপিকার ছিলেন। তিনি তার রাজধানী তাবরিজ থেকে কাজভিনে স্থানান্তর করেছিলেন। কাজভিনে নবপ্রতিষ্ঠিত রাজদরবার অচিরেই তার প্রচেষ্টায় সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। সাফাবি বংশের শাহদের মধ্যে শাহ তাহামাসপের রাজত্বকালে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী হয়েছিল। পরিশেষে আমরা বলতে পারি যে শাহ ইসমাইল বাল্যকাল থেকেই নানা প্রতিকূল অবস্থায় নিপতিত হন। গোত্র সংঘাত ও অন্যান্য প্রতিকূল অবস্থার অবসান করে 1502 সালে পারস্যের সাফাবি বংশের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সাফাবি বংশের প্রতিষ্ঠায় তিনি এশিয়া মাইনরের কিজিলবাস গোত্রের প্রত্যক্ষ সাহায্য ও সহযোগিতা লাভ করেছিলেন। তিনি ছিলেন শিয়া ধর্মীয় মতবাদের একজন পৃষ্ঠপোষক। তিনি ধর্মীয় মতবাদকে রাষ্ট্র ধর্ম হিসাবেও তিনি প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে তুর্কি সুলতানদের সাথে যে সংঘর্ষ হয়েছিল তা এই উগ্র শিয়া মতবাদই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কেননা তুর্কি সুলতানগণ ছিলেন সুন্নি মতবাদে বিশ্বাসী। শিয়া মতবাদ যেন তাদের সাম্রাজ্যে ও সেনাবাহিনীতে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য এশিয়া মাইনরে বসবাসরত শিয়া ধর্মাবলম্বীদের উপর তুর্কি সুলতানরা আক্রমণ করেছিল। ইসমাইলও তার রাজ্যে সুন্নি নিধন প্রক্রিয়া শুরু করেছিলেন। এরূপ পাল্টাপাল্টি ব্যবস্থা গ্রহণের ফলে ইসলামের সৌন্দর্যই নষ্ট হয়েছিল তা বলা যায়। 1524 সালে শাহ ইসমাইল মৃত্যুবরণ করেন। তার পুত্র শাহ তাহামাস পারস্যের সিংহাসনে অধিষ্ঠিত হন। তাহামাস ক্ষমতা অধিষ্ঠিত হয়ে কিজিবাস গোত্রপতিদের দমনের মাধ্যমে নিজের ক্ষমতাকে নিষ্কণ্ঠক করতে পেরেছিলেন। তিনি দীর্ঘ 52 বছর পারস্যের সিংহাসনে অধিষ্ঠিত থেকে আভ্যন্তরীণ ও বহিঃশত্রু আক্রমণ মোকাবিলা করতে সক্ষম হন। এক্ষেত্রে তিনি কখনো সম্মুখ সমরে, কখনো আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করে সাম্রাজ্যকে রক্ষা করেছেন। সে সময় শক্তিশালী তুর্কি সুলতানদের সাথে সন্ধি চুক্তি স্বাক্ষর তার যোগ্যতারই প্রমাণ। এটা এই যে নীল অংশে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো পারস্য সাফাবি রাজবংশের সীমানা, সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল। এটা হলো উপরে দেখেছি শাহ ইসমাইলের ফটোগ্রাফ, এটা হলো শাহ তাহামাসের ফটোগ্রাফ। অবশেষে আশা করি আলোচনা থেকে তোমরা কিছু উপকৃত হয়েছো। রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস শাহ আব্বাসের উপর নিব এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।